প্রয়োজনীয় সামগ্রী সারা দেশে একই মূল্যে একযোগে সরবরাহ করার দাবিতে সিপিআইএম লড়বে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি রোধের প্রতিশ্রুতি কোথায় গেল? বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। দেশের যুব সমাজের কর্মসংস্থান নিয়ে স্বেচ্ছাচারিতা কেন? বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। 1 থেকে 7 সেপ্টেম্বর পার্টির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে কাজ, খাদ্য এবং রাজ্যের জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে লড়াই চলবে। ইনকলাব জিন্দাবাদ। ত্রিপুরা রাজ্যে কাজ ও খাদ্যের তীব্র সংকট, এই সংকট নিরসনে সিপিআইএম লড়বে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। কমরেড, দ্রব্যমূল্য বৃদ্ধি, পানীয় জল সরবরাহ, বিদ্যুৎ প্রয়োগ প্রণালী, রেশনিং ব্যবস্থা সহ জনগণের মৌলিক পরিষেবা নিয়ে বিজেপি সরকারের যে তালবাহানা, এরই প্রতিবাদে আজকের এই পথসভা। এই সভায় সভাপতিত্ব করবেন যৌথভাবে কমরেড সঞ্জয় দাস এবং কমরেড লিপিকা দাস। সুধী সজ্জন মন্ডলী, এই এলাকার ব্যবসায়ীবৃন্দ, পথ চলতি জনগণ সহ ক্রেতা বিক্রেতা যারা এখানে আমাদের কথাগুলো শুনছেন এবং যারা আমাদের মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা আমাদের আওয়াজ শুনছেন, সবাইকে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী পূর্ব আগরতলা অঞ্চল কমিটি এবং মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে অভিনন্দন, লাল সালাম। আমাদের মধ্যে উপস্থিত আছেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম সদস্য শ্রদ্ধেয় কমরেড অমল চক্রবর্তী মহোদয়। উপস্থিত আছেন পার্টির মহকুমা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড অরুণ সিনহা। ইতিমধ্যে আপনারা শুনেছেন 1 থেকে 7 তারিখ আমাদের পার্টি, সিপিআইএম পার্টির সারা দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং কর্মসংস্থান প্রশ্নে গোটা দেশে আন্দোলন কর্মসূচি নিয়েছে। এই আন্দোলন কর্মসূচির রূপ হিসাবে আজকে আমরা এখানে মিলিত হয়েছি। আপনারা সবাই জানেন সিপিআইএম সর্বদা মানুষের সমস্যার সমাধানে মানুষের পাশে থাকে, সর্বদাই মানুষের পাশে থাকার চেষ্টা করে। এই কারণেই শুধুমাত্র এটা আমাদের মুখের কথা না, আমাদের রাজ্যের বিজেপির এবং আমাদের বিজেপির নেতা এবং আমাদের রাজ্যের মন্ত্রী মহোদয় পর্যন্ত অকপটের স্বীকার করেছেন। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি, আমরা দেখতে পেয়েছি উনি ধনপুরের উপনির্বাচনে গিয়ে বলছেন, অকপটে স্বীকার করে নিয়েছেন যে সিপিএম মানুষের জন্য করে। আপনাদেরকে বোঝানোর জন্য বা আপনারা যারা আমাদের কথাগুলো শুনছেন হয়তো বা আপনাদের স্মরণে নাও থাকতে পারে, ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ট্যাগ লাইনের মধ্যে আমাদের বন্ধুরা বা যারা সোশ্যাল মিডিয়া করে, যারা ফেসবুক করে, তারা বা যারা ইনস্টাগ্রাম করে, তারা সোশ্যাল মিডিয়াতে ট্যাগ করেছেন। ঠিক আছেনি কমরেড? যেই বিজেপির নেতা বলেছিল, উনি অকপটেই স্বীকার করেছে যে সিপিএম পার্টি মানুষের জন্য করে। দ্রব্যমূল্য বৃদ্ধি আর কর্মসংস্থান নিয়ে আজকের এই সভা। অমলদা আছে, অমলদা পথসভায় বলবেন। বিস্তৃত আকারে আমি কিছু বলবো না, আমি শুধু জাস্ট আপনাদের কাছে স্মরণ করিয়ে দিতে চাই, এই সময়ে আমাদের সারা রাজ্যে গোটা কয়েকদিন ধরে চলছে যেটা, যে মোদী সরকার 200 টাকা কমাইয়া দিছে, আলোড়ন সৃষ্টি করে লাইতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে নিছে কইয়া সারা রাজ্যে উত্তাল করার চেষ্টা করতেছে। আসলে আপনারা সবাই যারা ব্যবসা করেন, আপনারা সবাই ওয়াকিবহল আছেন, বা আমরা যারা আমাদের কথাগুলো যারা শুনছেন, আপনারা সবাই অ্যাটলিস্ট এটা উপলব্ধি করতে পারছেন যে চৈত্র মাসে যখন সেল হয়, ডিসকাউন্ট সেল হয়। ডিসকাউন্ট সেল কিভাবে ডিসকাউন্ট সেল হয় এটা আপনারা সবাই জানেন যারা ব্যবসা করেন। ব্যবসায়ীদের আমি আঘাত করার জন্য বলছি না, ডিসকাউন্ট সেল হয়। নরেন্দ্র মোদী 700 টাকা গ্যাসের দাম বাড়িয়ে 200 টাকা কমিয়েছে। আমি আমার কথা না বাড়িয়ে আপনাদেরকে শুধু এই কথাই বলবো, ডিসকাউন্ট দিয়েছে। সামনে নির্বাচন এবং যখন সামনে 5টা রাজ্যে নির্বাচন হবে কিনা জানি না, না হওয়ার জন্য পার্লামেন্টে বিশেষ অধিবেশন ডেকেছে এবং ইন্ডিয়ার নামটার সাথে যুক্ত হচ্ছে বিভিন্ন দলগুলো, বিজেপি বিরোধী বিভিন্ন দলগুলো কাঁপন ধরেছে, তাই 200 টাকা কমিয়েছে। জানি না কতটুকু কার্যকর হবে, এটা পরবর্তী সময় বোঝা যাবে। কথা না বাড়িয়ে এখন আপনাদের সামনে আজকের এই পথসভায়
আলোচনা করবেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম সদস্য শ্রদ্ধেয় কমরেড অমল চক্রবর্তী মহোদয়। প্রিয় সভাপতি মণ্ডলীর সদস্যদ্বয়, আমাদের এই বাজার সভায় উপস্থিত আছেন আমাদের পার্টির অন্যতম নেতৃত্ব প্রিয় কমরেড অরুণ সিনহা মহোদয়, আমাদের পার্টির বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং কর্মী বন্ধুরা, যাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই বাজার সভা, এই মৎস্যমুনি বাজার এলাকার শ্রদ্ধাভাজন ব্যবসায়ী বৃন্দ, পথ চলতি মানুষ, ক্রেতা বিক্রেতা, সবাইকে আমাদের পার্টি সিপিআইএম এর তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। এই সকালবেলা মানুষের ব্যস্ততম সময়, প্রতিদিনকার দৈনন্দিন রুটিনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমরা সিপিআইএম এর পূর্ব আগরতলা অঞ্চল এবং মধ্য বনমালীপুর অঞ্চলের বন্ধুরা এই মৎস্যমুনি বাজারে সামিল হয়েছি নির্দিষ্ট একটা লক্ষ্যকে সামনে রেখে। আপনারা শুনছিলেন আমাদের পূর্ববর্তী আজকের অন্যতম সভাপতি আপনাদের কাছে বলছিলেন, আমাদের সিপিআইএম আমরা বরাবর শুধু নির্বাচনে না, নির্বাচন বাদ দিয়েও 365 দিন মানুষের ইস্যু নিয়ে কথা বলার চেষ্টা করি। এই কথা বলতে গিয়ে আমাদের উপর আক্রমণ, আমাদের উপর প্রেসার, নানা রকম বাধার সম্মুখীন হওয়ার পরেও আমরা মানুষের ইস্যু নিয়ে কথা বলার চেষ্টা করি। আজকে আমাদের এখানকার যে সভা, তার মূল প্রেক্ষাপট হচ্ছে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত করেছে গোটা দেশে অস্বাভাবিক যে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে যে ভয়ানক পরিবেশ তৈরি হয়েছে গোটা দেশে, তার বিরুদ্ধে কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং গুজরাট থেকে কচ্ছ পর্যন্ত সেখানে আমাদের পার্টির উদ্যোগে 1 থেকে 7 সেপ্টেম্বর প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হবে। আমাদের দেশের নরেন্দ্র মোদীর সরকারের টনক নড়ানোর জন্য সিপিআইএম এর তরফ থেকে গোটা দেশে এই কর্মসূচি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনারা যারা আমাদের কথা শুনছেন, আপনাদের জীবন অভিজ্ঞতা সবচেয়ে বেশি। আমরা বক্তৃতা করে বোঝানোর জন্য এখানে উপস্থিত হইনি, তারপরেও যেহেতু আমাদের কর্মসূচি, আপনাদের উদ্দেশ্যে আমরা কয়েকটা কথা এখানে বলতে চাই। আজকের যে আমাদের ডিমান্ড, যে অবিলম্বে যে বর্ধিত দ্রব্যমূল্য, এই দ্রব্যমূল্য সেখানে প্রত্যাহার করতে হবে, জিনিসপত্রের দাম কমাতে হবে এবং দেশের বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের প্রশ্নে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করতে হবে। আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশে 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার যখন প্রতিষ্ঠা হয়, তার আগে গোটা দেশ ঘুরে বেরিয়েছেন হেলিকপ্টার করে নরেন্দ্র মোদী সাহেব, এবং হেলিকপ্টারে ঘুরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেই কথাটা সবচেয়ে বেশি জোর দিয়ে বলার চেষ্টা করেছেন, কংগ্রেস জমানাকে আক্রমণ করে যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি বছরে 2 কোটি বেকারের চাকরি আমরা দেব, আমরা যদি ক্ষমতায় আসতে পারি জিনিসপত্রের দাম কমিয়ে দেব, সিলিন্ডারের দাম কমিয়ে দেব, আমরা যদি ক্ষমতায় আসতে পারি বেকার যুবকদের আর চোখের জল ফেলতে হবে না। এটা আমার বক্তব্য না। আপনারা সেই সময়ের যদি সোশ্যাল মিডিয়া ঘাটেন, সেই সময়ের নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি লক্ষ্য করেন, সেই সময় খবরের কাগজগুলো যদি লক্ষ্য করেন, তারপরে দেখতে পাবেন নরেন্দ্র মোদীজি গোটা দেশ জুড়ে বাজার গরম করেছেন। আমরা যদি সরকারে আসি বছরে 2 কোটি বেকারের চাকরি, সিলিন্ডারের দাম কমিয়ে দেব। সংসদের মধ্যে ইউপিএ সরকার জামানায় প্রায় প্রতিদিন ওই বিজেপি দলের নেতারা, বিরোধী দল নেতা থেকে শুরু করে তাদের বিভিন্ন স্তরের নেতৃত্ব ওই গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সিলিন্ডার কাঁধে করে রাস্তা অবরোধ থেকে শুরু করে
গোটা ভারতবর্ষের মানুষকে চমক দেওয়ার চেষ্টা করেছেন আমরা যদি সরকারে আসি জিনিসপত্রের দাম কমিয়ে দেব। আমি আপনাদের জিজ্ঞেস করি, বিজেপির মধ্যেও ভালো মানুষ আছেন যারা আমাদের কথা শুনছেন। এখানে আমরা রাজনীতি করার জন্য আসিনি, বিজেপির বন্ধুদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। তাদেরকে আমরা জিজ্ঞেস করি, ওই 14 সালে নরেন্দ্র মোদীর সরকার যখন ক্ষমতায় বসেছিল তখন ভারতবর্ষে একটা গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 400 থেকে 450 টাকা, আর আজকে একটা সিলিন্ডারের জন্য প্রায় 1100 টাকার উপর, 1400 টাকার কাছাকাছি সেখানে আমাদেরকে ব্যয় করতে হয়। এটা কি প্রতিশ্রুতি? এটা কি নরেন্দ্র মোদীর মানুষের সাথে বিশ্বাসঘাতকতা না? আমরা জিজ্ঞেস করতে চাই। আপনারা জানেন আমাদের রাজ্যে ওই নরেন্দ্র মোদীর এই 2014 সাল থেকে আজকে হচ্ছে 2023 সাল, ক বছরের সরকার? 10 বছরের কাছাকাছি, 9 থেকে 10 বছরের সরকার। আমাদের 2014 সালে যেদিন প্রথম বিজেপি সরকার দেশের মধ্যে শাসন ক্ষমতায় আসে, আমাদের মনে আছে তখন 1 কিলো মুসুরির ডাল কত টাকায় কিনতাম আমরা? 60 থেকে 65 টাকায়। আর আজকে 1 কিলো মুসুরির ডাল আমাদের কিনতে হচ্ছে 120 টাকায়। এটা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের বিজেপি দলের স্লোগানের নমুনা। 1 লিটার সরষের তেলের দাম ছিল নরেন্দ্র মোদীর জমানায় যখন 2014 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1 লিটার সরষের তেলের দাম সেদিন আমাদের কিনতে হতো ওই 70 টাকা থেকে 75 টাকা। আর আজকে 1 লিটার সরষের তেলের দাম আপনাকে প্রায় 200 টাকার উপরে সেখানে ব্যয় করতে হয়। এটার নাম হচ্ছে আজ সেদিন। বিজেপি দল বাজার গরম করছে, তাদের আমলে নাকি আজ সেদিন হয়েছে, তাদের আমলে নাকি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস তারা অর্জন করতে পেরেছে। এটা কি সবকা বিকাশের নমুনা? এটা কি আজ সেদিনের নমুনা? 1 লিটার সরষের তেল আজকে ওই সেখানে 200 টাকার উপরে ক্রয় করতে হয়। আমি আপনাদের কাছে বিনয়ের সহিত বলবো, আপনারা সবাই শহর এলাকার মানুষ, খবরের কাগজ পড়েন, টিভি দেখেন, রেডিও শুনেন। আমি দীর্ঘ বক্তৃতা আপনাদের কাছে করব না। আমি শুধু আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, ওই যারা স্লোগান দিয়ে বাজার গরম করছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, আমি আপনাদের কাছে বলবো সবকা সাথ, এই যে সবকা বিকাশ, এই স্লোগান শুধুমাত্র চমকের স্লোগান, শুধুমাত্র মানুষকে প্রতারিত করার স্লোগান। হ্যাঁ, ভারতবর্ষে কিছু লোকের বিকাশ হয়েছে, আমাদের রাজ্য কিছু লোকের বিকাশ হয়েছে। কার বিকাশ হয়েছে? ওই ভারতবর্ষে নরেন্দ্র মোদীর বন্ধু আদানি সাহেবের বিকাশ হয়েছে। নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসেনি তখন গোটা পৃথিবীতে আদানির নাম কেউ জানতো না। আর 9 বছরের প্রধানমন্ত্রীত্বে আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় ধনী যিনি হয়েছেন উনি হচ্ছেন আদানি সাহেব। আমাদের পকেট কেটে, আমাদের সরষের তেলের দাম বাড়িয়ে, আমাদের ডালের দাম বাড়িয়ে, আমাদের মশলার দাম বাড়িয়ে, ওষুধপত্রের দাম বাড়িয়ে এই টাকা আজকে কর্পোরেট দুনিয়াকে প্রফিট করার জন্য ওই সরকারের গৃহীত নীতির মাধ্যমে তাদের পকেট ফুলছে। এটা আমার বক্তৃতা না, খবরের কাগজ যারা পড়েন তারা জানেন। 9 বছরে একজন ব্যবসায়ী আদানি সাহেব পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়ে গেলেন। এটার মধ্যে কোন জাদু কাজ করে, কোন জাদু মন্ত্র বলে এটা সম্ভব হলো? আমরা জবাব চাই। বিজেপির যারা মন্ডলের নেতা, বিজেপির যারা রাজ্যের নেতা, তাদের কাছে বিনয়ের সহিত জিজ্ঞেস করতে চাই, আপনারা কি গ্যাসের কাউন্টারে গেলে কম দামে গ্যাস পান? আপনারা কি দোকানে গেলে কম দামে তেল পান? আপনারা কি দোকানে গেলে কম দামে ডাল পান? ওষুধের দাম, ওষুধের ব্যবসায়ীরা এখানে আছেন, আমার কথা শুনতে পাচ্ছেন। এই 9 বছরে ওষুধের দাম কয়েক শতগুণ বেড়েছে। যে ওষুধের দাম ছিল 5 টাকা, এই ওষুধ হয়ে গেছে 20 টাকা। আমি কোনো নাম বলছি না, আমি জিজ্ঞেস করি বিজেপি দলের বন্ধুদের, এর বিরুদ্ধে লাল ঝান্ডা প্রতিবাদ করলে আপনারা সমর্থন করবেন না? আপনারা এগিয়ে আসবেন না? এটা তো রাজনীতির প্রশ্ন না, এটা হচ্ছে মানুষের সমস্যা নিয়ে লড়াই করার প্রশ্ন। মৎস্যমণি বাজারের ব্যবসায়ীরা, মৎস্যমণি বাজারের বন্ধুরা কেউ বলতে পারবেন এই বিজেপির শাসনে আমাদের রাজ্যে 18 সালে সরকার তৈরি হয়েছে, 23 সালেও তারা আবার কায়দা করে সরকার তৈরি করেছে। এই সরকার তৈরি করার পর 6 বছরে মৎস্যমণি বাজারে মানুষের সমস্যা নিয়ে একদিনের জন্য লড়াই করেছে? দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে কোনো একদিন কথা বলেছে? না বন্ধু, বিজেপি দল মানুষের সমস্যা নিয়ে কথা বলে না। বিজেপি দল বেকারদের কর্মসংস্থান নিয়ে কথা বলে না। তাদের একটাই রাজনীতি, মন্দিরের রাজনীতি, মসজিদের রাজনীতি।
মন্দির মসজিদের নামে বাজার গরম করার চেষ্টা করছে। আমি সেই আলোচনা আপনাদের কাছে করতে চাইছি না। আজকে আমাদের দেশে আপনারা জানেন, আমার বক্তব্য না, সাংবাদিকরা প্রতিদিন লিখছেন ভারতবর্ষে 42 বছরের মধ্যে বেকারিত্বের হার সবচেয়ে বেশি বেড়েছে। আর বিজেপির বন্ধুরা চমক দিচ্ছে স্মার্ট ইন্ডিয়া, ওই স্বচ্ছ ভারত, নানান কথা বলে ফ্ল্যাক্স লাগিয়ে বাজার গরম করে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে। 42 বছরের মধ্যে বেকারির হার সবচেয়ে বেশি আজকে ভারতবর্ষে 7.9% হয়েছে বেকারির হার। আমি জিজ্ঞেস করি মরচমনি বাজারে যারা আমার কথা শুনছেন, আমি দেখতে পাচ্ছি এখানে অনেক রিটায়ার্ড ব্যাংক এমপ্লয়ি আছেন, অনেক রিটায়ার্ড এলআইসির এমপ্লয়ি আছেন, অনেক রিটায়ার্ড বিএসএনএল এর এমপ্লয়ি আছেন। আমি আপনাদের জিজ্ঞেস করি, বলুন তো আজকে আমাদের দেশের মধ্যে ব্যাংকের মধ্যে কই চাকরির তো কোনো ব্যবস্থা নেই, এলআইসির মধ্যে চাকরির ব্যবস্থা নেই, পোস্ট অফিসের মধ্যে চাকরির ব্যবস্থা নেই। অথচ আপনারা শুনলে অবাক হবেন, ভারতবর্ষের ব্যাংকগুলো কর্মী সংকটে ভুগছে, ভারতবর্ষের এলআইসি কর্মী সংকটে ভুগছে, ভারতবর্ষের বিএসএনএল রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্মী সংকটে ভুগছে। হাজার হাজার লক্ষ লক্ষ পদ খালি পড়ে আছে, এগুলোকে অবলব্ধি করে দিচ্ছে। আমাদের দেশের চাকরির সবচেয়ে বড় জায়গা ভারতীয় রেল। আজকে ভারতীয় রেলের চেহারাটা কি? আমি আপনাদের কথা দিয়েছি, লম্বা বক্তৃতা করব না। আজকে ভারতবর্ষের রেলের চেহারা হচ্ছে, আজকে ভারতবর্ষের রেলকে ওই বিদেশি বহুজাতিকদের হাতে বিক্রি করে দিচ্ছে। রেলের প্ল্যাটফর্ম পর্যন্ত আজকে বিক্রি হয়ে যাচ্ছে, মাদ্রাজ রেল স্টেশন বিক্রি হয়ে যাচ্ছে। আপনি বিনা পয়সায় গিয়ে রেল স্টেশনে বসতে পারবেন না, রেল স্টেশনে ঘুমোতে পারবেন না, পয়সা দিতে হবে। আজকে ভারতীয় রেল বিক্রি হয়ে যাচ্ছে। আধুনিকতার নামে আমাদের ভারতবর্ষের রেলের থেকে কর্মী সংকুচন হচ্ছে, কর্মী ছাঁটাই হচ্ছে। এই রেল দপ্তরে শুধুমাত্র 2.5 থেকে 3 লক্ষ শূন্য পদ পড়ে আছে। কর্মীরা সেখানে ওই সংকটে পড়েছে। আপনারা দেখছেন প্রায় প্রতিদিন ভারতবর্ষে রেল দুর্ঘটনা ঘটছে, আগুন লেগে যাচ্ছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে কর্মী সংকটে আজকে ভারতীয় রেল। সুতরাং একদিকে কর্মী নিয়োগ নেই, একদিকে বেসরকারীকরণ, আর পাল্লা দিয়ে বাড়ছে আমাদের দেশের মধ্যে বেকারিত্ব। তাই আমরা আপনাদের কাছে আহ্বান করতে চাই, এটা যদি মনে করেন সিপিআইএম দলের সমস্যা, না বন্ধু, এটা সিপিআইএম দলের সমস্যা না। আপনারা বলুন না, অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনারা তো সরকারে ছিলেন। হ্যাঁ, আমরা এ রাজ্যে সরকারে ছিলাম 2017 সাল 18 সালের আগ পর্যন্ত। আমি আপনাদের কাছে বিনয়ের সহিত বলি, আমাদের রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল, আমাদের রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার, আমাদের তৎকালীন অর্থমন্ত্রী বাদল চৌধুরী বিধানসভায় দাঁড়িয়ে ওই সর্বোচ্চ মানুষের কাছে ঘোষণা করত, রাজ্যে যদি বামফ্রন্ট সরকার থাকে সরকারি চাকরি দেওয়া বন্ধ হবে না, অল্প হলেও আমরা চাকরি দেব। আপনাদের মনে থাকবে প্রতি মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকে বামফ্রন্ট সরকারের সময় অল্প হোক বেশি হোক ওই সেখানে চাকরি দেওয়ার জন্য সিদ্ধান্ত হতো, চাকরির অফার ছাড়া হতো। আর আজকে বিপ্লব বাবুর নেতৃত্বে 18 সালের সরকার, এই বিপ্লব বাবু এসে বাজার গরম করলেন। 2047 সাল পর্যন্ত আমি মুখ্যমন্ত্রী থাকবো। 2047 দূরের কথা, 5 বছর পূর্ণ করতে পারলেন না। আমি সেই নিয়ে ব্যঙ্গ করব না। অনেক কথা বাজার গরম করেছেন। এই মরচমনি বাজারে এসে কীর্তনের আসরে খিচুড়ি বিলি করেছেন, এটা ওনার ব্যাপার, আমি এই নিয়ে মন্তব্য করতে চাইছি না। কিন্তু আমি জিজ্ঞেস করি, বিপ্লব দেবের আমল বলুন, আর নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন আমাদের রাজ্যের মানিক সাহা, বলুন তো তাদের মুখ্যমন্ত্রিত্বের আমলে কোন দপ্তরে কোন ইন্টারভিউ হয়েছে, নতুন চাকরি হয়েছে? না, নতুন চাকরি হয়নি। যাদের চাকরি আছে তাদের চাকরি চলে যাচ্ছে, তাদেরকে ওই সেখানে ভলান্টারি রিটায়ারমেন্ট নিতে বাধ্য করা হচ্ছে। কোন দপ্তরে কোনো চাকরি নেই। আপনারা জানেন 2018 সালের আগে ভিশন ডকুমেন্টে তারা বলেছিল, আমরা যদি সরকারে আসি আমরা ওই প্রথম বছরে 50,000 চাকরি দেব, আমরা যদি সরকারে আসি মিস করে চাকরি দেব। মানুষ ভুলে গেছে? না, মানুষ ভুলে যায়নি। মানুষ যদি ভুলে যেত তাহলে গত বিধানসভা নির্বাচনে তাদের ভোট 50%, 52% থেকে 40% নেমে আসতো না। ওই তাদের আসন কমেছে, ভোট কমেছে। মানুষ ঠিকই বিজেপির বিরুদ্ধে ভূমিকা গ্রহণ করেছিল। আমি সেই আলোচনায় আপনাদের কাছে যাব না। আর আজকে আমাদের রাজ্যে এই বিজেপি দলের সরকার, ওই দিল্লিতে যেমন তারা সিদ্ধান্ত করে চাকরি দেওয়া বন্ধ করে দিয়েছে,
আমাদের রাজ্য চাকরি দেওয়া বন্ধ করে দিয়েছে, চাকরির রাস্তা বন্ধ। 10,323 আপনারা জানেন আজকে চোখের জল ফেলছে। 150-র উপর 10,323-এর পরিবারের শিক্ষক কেউ আত্মহত্যা করেছেন, কেউ অসুখে ওই সেখানে মৃত্যুবরণ করেছেন, বাচ্চাদের পড়াতে পারছেন না। আমাদের রাজ্যে এই 10,323 নিয়ে অনেক রাজনীতি করেছে বিজেপি দল। বলেছিল আমরা যদি সরকারে আসি তাদেরকে চাকরির গ্যারান্টি করে দেব। আর আজকে চাকরির গ্যারান্টি দূরের কথা, এই 10,323 যখন তাদের সাথে কথা বলতে চায় তাদের উপর লাঠি পেটা হয়, তাদেরকে চল কামান দেয়। এ হচ্ছে আমাদের বিজেপি দলের সরকার। তাই আমি আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আবেদন করতে চাই, বন্ধু, এই অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি কিংবা বেকারদের এই যে মনের যন্ত্রণা, বেকারদের কর্মসংস্থানের জন্য যে এই লড়াই, এটা আজকে একটা পথসভার মধ্য দিয়ে কেউ যদি মনে করেন আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে ভুল হবে। গোটা ভারতবর্ষের মানুষ রাস্তায় নেমেছে, আমাদের রাজ্য মানুষ সাহস করে যখন রাস্তায় নামছে তাদেরকে চোখ রাঙাচ্ছে, ভয় দেখাচ্ছে রাস্তায় নামা যাবে না। যদি লাল ঝান্ডা করো, সিপিআইএম করো, তোমার বাড়িতে আগুন লাগিয়ে দেবো, রবার বাগান পুড়িয়ে দেবো, পুকুরের মধ্যে বিষ ঢেলে দেবো, রেশন সব বন্ধ করে দেবো, দোকান করতে পারবে না, অটো চালাতে পারবে না, গাড়ি চালাতে পারবে না, বাজারে আসতে পারবে না। এই মরচৌনি বাজারে অনেক ঘটনার সাক্ষী আপনারা, আমরা সব জানি। এখানে আমরা সব কথা বলতে চাই না। আপনি আপনার কথা বলতে পারবেন না, আপনি আপনার রাজনীতি করতে পারবেন না। অদ্ভুত নৈরাজ্য রাজ্যের মধ্যে তৈরি হয়েছে। তাই আমি আপনাদের কাছে বলবো, আজকে আমরা যেই দুটো বিষয় নিয়ে এখানে লড়াইয়ে নেমেছি, এই লড়াই কিন্তু আমাদের আজকে শেষ না, এই লড়াই শুরু হলো। গোটা ভারতবর্ষের মানুষ শুনছিলেন, আজকের আমাদের অন্যতম সভাপতি বলছিল গোটা ভারতবর্ষের 28টার মতো দল একসাথে হয়েছে। এটা নিয়ে ব্যঙ্গ করছে বিজেপি দলের বন্ধুরা, বলছে 28টা দলের তো কর্মসূচি আলাদা, স্লোগান আলাদা, নেতৃত্ব আলাদা, কি করে একত্রিত হবে? ওই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, এই 28 দলের নেতারা দিল্লিতে ব্যাখ্যা দিয়েছেন, হ্যাঁ আমাদের ভারতবর্ষের মধ্যে ভিন্নতা আছে। এক ধরনের মানুষ এক রকম খায়, আরেক ধরনের মানুষ এক ধরনের ড্রেস পরে, আরেক ধরনের মানুষ এক ভাষায় কথা বলে। ভারতবর্ষের মানুষের মধ্যে ভিন্নতা আছে, কিন্তু মনে রাখবেন আমরা ভারতবর্ষের মানুষ একটা জায়গায় এক, এটা হচ্ছে আমরা ভারতীয়। আমরা একটা জায়গায় এক, সেটা হচ্ছে আমাদের পতাকা, তেরঙ্গা পতাকা। একটা জায়গায় আমরা এক, আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক। আমরা যেমন এক জায়গায় এক, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা বই আছে, সেই বইটার নাম হচ্ছে সংবিধান, ভারতীয় সংবিধান। আম্বেদকর সাহেবরা, রাজেন্দ্র প্রসাদরা যেটা তৈরি করেছিলেন, এই সংবিধানকে ভিত্তি করে কিন্তু আমরা এগিয়ে চলি। সুতরাং এই 28 দলের মধ্যে যতই ভিন্নতা থাকুক, যতই সেখানে পার্থক্য থাকুক, আমাদের একটাই স্লোগান, এই ভারতবর্ষের সংবিধানকে আমরা রক্ষা করব, ভারতবর্ষের জাতীয় পতাকাকে আমরা রক্ষা করব, ভারতবর্ষের জাতীয় সঙ্গীতকে আমরা রক্ষা করব। আজকে ভারতীয় সংবিধান আক্রান্ত, আজকে ভারতীয় যে ঐতিহ্য, এই ঐতিহ্য আজকে আক্রান্ত, আজকে ভারতবর্ষের যে সংস্কৃতি সংগতি, এটা আজকে আক্রান্ত। এই ভারতবর্ষের সংবিধানটাকে রক্ষা করার জন্য 28 দল একত্রিত হয়েছে। বিজেপির থরহরি কম্প শুরু হয়েছে। আবার চমক দেওয়ার জন্য ওই নরেন্দ্র মোদী ভাই সাহেব উদ্যোগ গ্রহণ করেছেন। প্রত্যেকবার নির্বাচনে মনে করে দেখবেন, 2014 সালে চমক ছিল কালো টাকা উদ্ধার করব, 15 লক্ষ টাকা ব্যাংকে দিয়ে দেব, বছরে 2 কোটির চাকরি দেব। 2014 সাল শেষ, আবার যখন 19 সালের নির্বাচন, নতুন স্লোগান মনে থাকবে আপনাদের, ওই পুলওয়ামা পাকিস্তান ইস্যু দিয়ে গোটা বাজার গরম করে 2019-এ আবার বিজেপি দল রাম মন্দিরের নাম করে বাজার গরম করেছে। এবার মোদী ভাই সাহেব বুঝেছেন রাম মন্দির কাজে লাগবে না, পাকিস্তানও কাজে লাগবে না, কর্ণাটকে কাজে লাগেনি। মোদী ভাই সাহেব বুঝেছেন ব্যাংকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢোকেনি, কালো টাকা উদ্ধার হয়নি, তাহলে নতুন স্লোগান ধরতে হবে, নতুন চমক দেখাতে হবে। এই চমকের নাম হচ্ছে ওই 18 থেকে 22 তারিখ সংসদের অধিবেশন ডেকেছে। এক দেশ এক ভোট নাকি করবে আমাদের দেশের মধ্যে। মানুষের পেটে খাদ্য নেই, সরষের তেল 200 টাকা, ডালের দাম 150 টাকা, আপনার গ্যাসের দাম 1400 টাকা, বেকারদের চাকরি নেই, বিএসএনএল বন্ধ হয়ে যাচ্ছে, এলআইসি বিক্রি করে দিচ্ছে, রেল বিক্রি করে দিচ্ছে, দুর্নীতিতে পাহাড় নিমজ্জিত আমাদের দেশের সরকার। এই নিয়ে একটা শব্দ উচ্চারিত নেই, মানুষের কথা বলার অধিকার নেই, গণতন্ত্র নিয়ে কথা নেই। নতুন চমক হাজির করেছে, সেই চমকের নাম হচ্ছে এক দেশ এক ভোট। এক দেশ এক ভোটের নাম দিয়ে আবারও
2024 সালে বৈতরণী পার হতে চাইছে, বৈতরণী পার হতে চাইছে। আমরা হুঁশিয়ার দিতে চাই ভারতবর্ষের মানুষ। ওই শুনেছেন 28 দলের নেতারা ঘোষণা করেছেন এই 28টা দলের মধ্যে ভারতবর্ষের 100টা ভোটের মধ্যে 60টা ভোট আছে। যদি 28টা দল একসাথে মিলে ওই সেখানে মোদী সাহেবের বিরুদ্ধে লড়াই করতে পারে, মোদী সাহেব 24 সালে সরকারে ফিরবে না, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। এই জায়গায় থরহরি কম্প শুরু হয়েছে, এই জায়গায় ভয় থেকেই ওই আজকে দিল্লিতে সংসদের অধিবেশন, ওই রামনাথ কোবিন্দকে চেয়ারম্যান করে লোক দেখানো কমিটি তৈরি করা, একটাই উদ্দেশ্য ওই আমাদের ভারতবর্ষের মানুষের চোখের মধ্যে ধুলি পরিয়ে আবার পেছনের দরজা দিয়ে কি করে 2024 সালের বৈতরণী পার হওয়া যায়। তাই আমি আপনাদের কাছে আবেদন করতে চাই, আমাদের আজকের যে ডিমান্ড, জিনিসপত্রের দাম কমাও, আমাদের আজকের যে ডিমান্ড বেকারদের হাতে কাজ দাও, আমাদের আজকের যে ডিমান্ড ওই আমাদের গণতন্ত্র ফিরিয়ে দাও, এই ডিমান্ড নিয়ে আপনারা যারা আজকে এই সকালবেলা সামিল হয়েছেন কিংবা দূর থেকে আমাদের কথা শুনছেন, আপনাদের কাছে আমরা বিনয়ের সহিত আবেদন করতে চাই, বন্ধু মিছিলে হাঁটবেন, মিটিং এ হাঁটবেন, এটা যেমন ঠিক, পাশাপাশি আপনাকে আপনার পাড়ায় আপনার এলাকায় প্রতিদিন আপনার প্রতিবেশীকে সজাগ সতর্ক করার জন্য আপনাকে দায়িত্ব নিতে হবে। আমরা একা লাল ঝান্ডার পক্ষে এ কাজ সম্ভব না। আপনি যদি একজন সাধারণ নাগরিক হিসাবে আজকে দেশকে বাঁচাতে এগিয়ে না আসেন, আপনি যদি একজন সাধারণ ব্যবসায়ী হিসাবে দেশকে বাঁচাতে এগিয়ে না আসেন, আপনি যদি একজন সাধারণ ক্রেতা হিসাবে দেশকে বাঁচাতে এগিয়ে না আসেন, তাহলে আগামী দিন আমাদের ভারতবর্ষের যে সম্প্রীতি, আমাদের ভারতবর্ষের যে সংগতি, আমাদের রবীন্দ্রনাথ নজরুলের স্বপ্নের যে ভারতবর্ষ, এই ভারতবর্ষকে রক্ষা করা যাবে না। তাই আজকের এই বাজার সভা থেকে আমাদের কথা যারা শুনছেন তাদের কাছে আমরা আবেদন করতে চাই, আপনারা সবাই মিলে ওই 2024 সালে আমাদের দেশের পাথরের মতো যে বসে আছে সরকারটা, যেই সরকারটা প্রতিদিন মানুষের টুটি চিপে ধরছে, এই সরকারটাকে হারানোর জন্য আপনাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং পাশাপাশি আমাদের রাজ্যের যে সরকার, যেই সরকারটা শুধুমাত্র প্রতিশ্রুতির সরকার, শুধুমাত্র ফ্ল্যাক্সের সরকার, শুধুমাত্র ছবির সরকার, অন্য কোনো কাজ তাদের কাছে নেই, একটাই রাস্তা মানুষকে বিভ্রান্ত করে ওই ক্ষমতায় টিকে থাকা। দিল্লিতে যদি নরেন্দ্র দামোদর দাসভাই মোদীকে আটকে দেওয়া যায়, আমাদের রাজ্যের এই সরকার অটোমেটিক সেখানে ত্রিপুরা থেকে মানুষের বুক থেকে ওই পাথরটা সরবে। তাই আপনাদের কাছে আমরা দায়িত্ব দিতে চাই, বন্ধু, না শুধু লাল ঝান্ডা না, আপনারাও সেখানে যে পারবেন রাস্তায় নামবেন, যে পারবেন না রাস্তায় না নেমেও আপনার প্রতিবেশীকে সজাগ করবেন, সতর্ক করবেন। মোদী সাহেবের যে প্রতারণা, মোদী সাহেবের যে ভণ্ডামি, আমাদের রাজ্যের বিজেপি সরকারের মানুষের সাথে যে প্রতিশ্রুতি খেলাপের কথাগুলো, এগুলো মানুষের কাছে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে মানুষকে সংগঠিত করে